হ্যাঁ, লোভ মানুষকে অন্ধ করে দেয়, তবে কিছু ক্ষেত্রে জ্ঞানচক্ষু খুলিয়ে দেয়। তো আজকের গল্পটি সত্যজিৎ রায় পরিচালিত পরশুরাম বা রাজশেখর বসুর অন্যতম ছোট গল্প পরশ পাথর। তো গল্পের শুরুতেই দেখতে পাই এই গল্পের প্রধান চরিত্র পরেশ দত্তকে। সে অফিস থেকে ফেরার সময় রাস্তায় একটি পাথর কুড়িয়ে পায়। পাথরটি একটু অন্যরকম হওয়ায় সে সেটি তুলে নিয়ে আসে। পরেশের প্রতিবেশীদের ছেলে পল্টুর সঙ্গে তার একটু খাতির আছে। সে পল্টুকে একটা কবিতার বিনিময়ে পাথরটি তাকে দিয়ে দেয়। তো পরেশের আজকে চাকরিটা গেছে। তার স্ত্রী বলে যে অফিসে কথা বললে কি হবে? পরেশ বলে পরের দিন মিটিং আছে, ওই হয়ে যাচ্ছে, আর কি হবে। তো পরেশ ঘরে বসে আছে, এমন সময় পল্টু হন্তদন্ত হয়ে ছুটে আসে। সে পরেশকে বলে যে তার একটা খেলনা কেমন একটা হয়ে গেছে। পরেশ দেখে খেলনাটা সোনার মতো লাগছে। তো পরেশ পল্টুকে বলে, কি রে, গিলটি করিয়েছিস নাকি? পল্টু বলে, না, আমি ওই পাথরটা ওই খেলনাটার উপরে মেরেছি, তারপরে এমন হয়ে গেছে। পরেশ তাচ্ছিল্য সুরে বলে, বটে। তো পল্টু এইবারে তার আরেকটা খেলনায় পাথরটা ঠেকায় এবং সেটি চোখের সামনেই সোনাতে পরিণত হয়ে যায়। তো এই দৃশ্য দেখে পরেশে তো চক্ষু চড়ক গাছ, আর পল্টু এদিকে ম্যাজিক পাথর বলতে বলতে পাথরটি নিয়ে চলে যায়। তো এরপরে পরেশ খানিকটা চকলেট খাবার দাবার পল্টুকে দিয়ে ওই পাথরটি তার কাছ থেকে নিয়ে আসে। তার ঘরের ধাতুর জিনিসগুলোতে পাথরটি ছোঁয়াতে থাকে, আর সেইগুলি চোখের সামনেই সোনাতে পরিবর্তিত হতে থাকে। পরেশ তো আনন্দে আহ্লাদে হাসতে শুরু করে। তারপরে সে হাসতে হাসতে কেঁদেই ফেলে। তো পরেশের কান্না শুনে পরেশের স্ত্রী ছুটে আসে। সেভাবে তার স্বামীর কি না কি হয়েছে হয়তো। তো এরপরে পরেশ দরজাটা বন্ধ করে দেয় এবং তার স্ত্রীকে পুরো ব্যাপারটা খুলে বলে এবং ঘরের বিভিন্ন জিনিস তার স্ত্রীকেও সোনাতে পরিণত হতে দেখায়। আর স্ত্রী জাতি বরাবরই সোনার প্রতি দুর্বল। তো বুঝতেই পারছো পরেশের স্ত্রী এইসব সোনা দেখে কতটা পাগল হয়ে গেছে। কিন্তু পরেশের এইবারে টেনশন হয়। পরেশের স্ত্রী বলে, আরে তুমি অত ভয় পাচ্ছ কেন? আমাদের এই সোনা তো তার চোরাই মাল না। তোমার এই পাথরটা পাওয়া তো ভগবানের দান। আরে লোকে তো লটারিতেও টাকা পায়, তাদেরকে কি পুলিশে ধরে নিয়ে যায়? তাই আমাদেরও কিছু হবে না, তুমি ফালতু টেনশন করছো। পরেশ বলে, আরে গিন্নি তুমি বুঝছো না, এটা পরশ পাথর, কেউ বিশ্বাস করবে না, সবাই ভাববে এগুলো চোরাই সোনা। আর যা হয়েছে হয়েছে, এই পাথর আমি আর কাছে রাখবো না। আমি এই পাথরটা কালকেই গঙ্গাতে ফেলে দিয়ে আসবো। তো পরেশের স্ত্রী বলে, এখন যা সোনা আছে তা বিক্রি করলে 1010 টাকা হয়ে যাবে। চলো আমরা কাশিতে চলে যাই, ওখানে গিয়ে আমরা বাকি জীবনটা ভালোভাবে কাটিয়ে দেই। তো পরের দিন পরেশ এই সোনাগুলো বিক্রি করতে যায়। সে পুরো ভয়ে ভয়ে আছে, তাও স্বর্ণকারের সামনে সে নিজেকে সংযত করে রাখে এবং সে কথায় কথায় স্বর্ণকারকে বলে যে এইগুলো তার পৈতৃক সম্পত্তি, এখন অভাবে বিক্রি করতে হচ্ছে। তো এরপরে পরেশ সোনাগুলো বিক্রি করে টাকা নিয়ে ট্যাক্সিতে চড়ে বসে আর ড্রাইভারকে বলে, চলো আজকে আমি বিশাল খুশি, একটু হাওয়া খাবো। তো সে যেতে যেতে তার পরশ পাথর ফেলে দেওয়ার চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলে। সে ঠিক করে যে সেই পাথর ফেলবে না এবং সে ট্যাক্সির মধ্যেই ঘুমিয়ে পড়ে আর স্বপ্ন দেখে সে এখন শহরের বিশাল বড় একটা মানুষ। তাকে নিচের থেকে উপরতলার মানুষ পর্যন্ত সম্মান করে। 4 রাস্তার মোড়ে তার একটা মূর্তি বানানো হয়েছে এবং সেটিকে সবাই প্রণাম করে। আচমকা পরেশের ঘুমটা ভেঙে যায়। তো পরেশ ট্যাক্সি থেকে দেখতে পায় বাইরে লভাঙা টিন ভাঙার গোডাউন। তো সে সেখানে নেমে যায় এবং সেখান থেকে কিছু লোহার বড় বড় বল নিয়ে সে বাড়ি আসে। তো এর পরের সিনে দেখতে পাই তার স্বপ্ন সত্যিই পূরণ হয়েছে। সে এখন একটা সভার চিফ গেস্ট। তাকে এখন যেখানে সেখানে সম্মানীয় ব্যক্তি হিসাবে ডাকা হয় এবং পরেশ এখন যাকে তাকে ফুলের মালার মতো সোনার মেডেল দিয়ে দেয়। সে এখন 4 চাকায় করে যাতায়াত করে। তার এখন বড় একটা বাড়ি আছে, তার এখন একটা অফিসও আছে, আর সেখানে প্রিয়তোষ নামে এই ছেলেটিকে সে তার সেক্রেটারি হিসাবে রেখেছে। তবে পরেশ প্রিয়তোষকে এখনো ওই পরশ পাথরের ব্যাপারটা বলেনি, তবে সে প্রিয়তোষকে অনেক স্নেহ করে। তো এদের দুজনার কথাবার্তায় বুঝতে পারি পরেশ এইবারে ইলেকশনে দাঁড়াবে। তো প্রিয়তোষ পরেশকে বলে তাকে একটা ককটেল পার্টিতে নিমন্ত্রণ করে গেছে। পরেশ বলে হ্যাঁ, সে অবশ্যই যাবে। তো পরেশ তার স্ত্রীর জন্য একটা সোনার হার গড়িয়ে এনেছেন। যদিও এটা সামান্যই, সে তার স্ত্রীকে এখন পুরো সোনাই মুড়ে রেখেছে। তো তার স্ত্রী বলে সবকিছুই তো হচ্ছে, একটু তীর্থ করতে গেলে ভালো হতো। পরেশ বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাব। তার স্ত্রীর পুরানো প্রতিবেশী পল্টু এদের কথা মনে পড়ে। পরেশ বলে তুমি তো দেখছি এখনো ভুলতে পারোনি ওদের। তো এইদিকে প্রিয়তোষকে দেখতে পাই সে প্রেম করে, কিন্তু মেয়েটা হিন্দু আর সে খ্রিস্টান। তো প্রিয়তোষ তার প্রেমিকাকে বলে যে সে তার জন্য হিন্দুতেও কনভার্ট হতে রাজি। তো এইবারে দেখতে পাই সেই ককটেল পার্টিতে পরেশ আসে এবং সে অত্যন্তই ঝোঁকের বসে মদ্যপান করে ফেলে এবং সে মাতলামো করতে থাকে। তো পার্টির একজন পরেশের কলার ধরে বেরিয়ে যেতে বলে। তো এইবারে পরেশ রেগে যায় এবং সে হাম্মি তাম্মি করতে থাকে। তার ক্ষমতা তারা জানে না বলে সে পকেট থেকে পাথরটি বার করে ওখানকার জিনিসপত্রগুলো সোনাতে পরিণত করতে থাকে। তো এটা দেখে ওখানকার সবাই অবাক হয়ে যায়, কেউ ভাবে জাদু বা কারো চোখেও লাগে সেটা। তো তারপরে পরেশ মাতলামি করতে করতে বাড়ি চলে আসে।
তো পরের দিন ঘুম ভাঙতেই পরেশের তো মাথায় হাত। সে এইবারে বুঝতে পারে যে সে নেশার ঘরে কি মারাত্মক ভুলটাই না করেছে। পরেশের এই মদ খেয়ে মাতলামি করার কারণে তার স্ত্রীও রেগে যায়। সে তার সব গহনা পরেশের সামনে ছুঁড়ে দিয়ে বলে যে তার গহনা সব মিটে গেছে, সে এইবারে বাপের বাড়ি চলে যাবে। তো পরেশের মনটা খারাপ হয়ে যায়। সে প্রিয়তোষের কাছে আসে এবং তাকে সবটা বলে, আর পরশ পাথরটাও দেখায় যে তার ইনকাম, এই সম্পত্তি সব এই পাথরটার জন্যই। সে আরো বলে যে তার দিন মনে হয় এইবারে ঘনিয়ে এসছে, তাকে বোধহয় সবকিছু খোয়াতে হতে পারে। তো পরের দিন ওই পার্টিতে থাকা এক স্বর্ণকার পরেশের সঙ্গে দেখা করতে আসে এবং সে বলে তার ওই জাদু পাথর দিয়ে সেদিন যে জিনিসগুলিকে সে সোনা করে দিয়েছিল সেইগুলি সে পরীক্ষা করে দেখেছে, পুরো খাঁটি সোনা। তাই স্বর্ণকারের কথা হচ্ছে ওই পাথর তৈরির ফর্মুলাটা তার চাই। পরেশ ভালো রকম বুঝতে পারে যে এই লোক না শুনে কোনো মতেই যাবে না। তো পরেশ বুদ্ধি করে বলে ওই পাথরের ফর্মুলার জিনিসপত্র কিন্তু অতি প্রাচীন, জিনিসগুলি খুঁজে পাওয়া কিন্তু দুঃসাধ্য। স্বর্ণকার বলে আপনি বলুন না, আমি খুঁজে নেব। তো পরেশ এইবারে পল্টুর সেই কবিতাটা বলে, হলদে সবুজ ওরাং ওটাং ইট পাটকেল চিৎপটাং। স্বর্ণকার বলে ইট পাটকেল লাগবে, পরেশ বলে ইটটা কম পাথরটা বেশি লাগবে। তো এইভাবে পরেশ ব্যাপারটা এড়ায়। তো এর পরের দিন পরেশ প্রিয়তোষের কাছে আসে এবং তাকে বলে যে সে এখানে আর থাকবে না, সে তার স্ত্রীকে নিয়ে শালার বাড়িতে চলে যাবে, সঙ্গে কিছু টাকা পয়সা আর গয়নাগাটিই শুধু নেবে, আর এখানকার যা সম্পত্তি সব এখন থেকে প্রিয়তোষের। প্রিয়তোষ চমকে যায়, সে বলে স্যার কি বলছেন আপনি? পরেশ বলে আমার দুটো অমানুষ ভাইপো আছে, আর কেউ নেই, ওরা রাখতে পারবে না, আর তুমি তো বিয়ে করতে চলেছো, তোমার তো এখন টাকা পয়সা লাগবেই। তো এইবারে প্রিয়তোষ ওই পরশ পাথরের বিষয়ে কথা তোলে যে তার সোনার প্রতি অত লোভ নেই, সে যেহেতু সায়েন্সের স্টুডেন্ট তাই সে পাথরটা পরীক্ষা করে দেখতে চায়। তো পরেশ আর কিছু না বলে সে প্রিয়তোষকে পাথরটা দিয়ে যায়। আর এদিকে স্বর্ণকার বুঝতে পারে যে পরেশ তাকে বোকা বানিয়েছে, সে ভীষণভাবে রেগে যায় এবং সে সবাইকে বিষয়টা বলে দেয়। আর পরের দিনই পরশ পাথরের বিষয়টা নিউজ পেপারে ছেপে বেরোয়। আর এইদিকে প্রিয়তোষের প্রেমিকা প্রিয়তোষের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দেয় যে তাদের ধর্ম আলাদা হওয়ায় সে বিয়ে করতে পারবে না। ব্যাস, প্রিয়তোষের মনটা ভেঙে যায়। আর এইদিকে পুলিশও সেখানে চলে আসে। তো পুলিশ ঘরে ঢুকতেই দেখতে পায় প্রিয়তোষ কেমন একটা করছে। তো জানা যায় প্রিয়তোষ প্রেম বিয়োগের দুঃখে হাতের কাছে সাটানাইট না থাকায় সে ওই পরশ পাথরটাকেই গিলে ফেলেছে। তো প্রিয়তোষকে ধরে পুলিশ হসপিটালে নিয়ে আসে। আর এইদিকে পরেশ ও তার স্ত্রীকে পুলিশ ধরে ফেলেছে এবং থানায় এনে তাদেরকে জেরা করা হয় যে এত সোনা তারা কোথায় পেয়েছে। হয় চোরাই মাল, না হলে তারা স্মাগলার, নয়তো সে সামান্য কেরানির চাকরি করত। সে কিভাবে কলকাতার বুকে 6 লাখ টাকার বাড়ি হাঁকায়, এটা তখনকার সময়ে 6 লাখ, মানে বুঝতেই পারছো পরেশ কিভাবে ফেসে গেছে। সে পুলিশকে অনেক বোঝায় যে তার কাছে একটা পরশ পাথর ছিল এবং তার জোরেই সে এত কিছু করেছে, কিন্তু বাস্তবিকভাবে এই যুক্তি তো বিশ্বাসযোগ্য নয়। পুলিশ বলে আচ্ছা দেখান তো পরশ পাথরটা। পরেশ বলে সে তো আমি আমার সেক্রেটারিকে দিয়ে দিয়েছি, আর সস্তায় কিছু লোহা কিনে সেইগুলোকে আমি সোনা করতাম, এছাড়া কিছুই না। তো পুলিশের তো পুরো ব্যাপারটাই আজগবি লাগে। আর তখনই ফোন আসে। তো ফোনে কথা বলে পুলিশটি বলে যে আপনার ওই পাথর আপনার সেক্রেটারি বোধহয় খেয়ে ফেলেছে। পরেশ অবাক হয়ে যায়, সে বলে কেন? পুলিশ বলে হয়তো খিদে পেয়েছিল। তো এইদিকে প্রিয়তোষের এক্সরে করা হয়, দরকার পড়লে অপারেশন করতে হবে। তো এইদিকে পুলিশ পরেশকে বলে যে আপনার পক্ষে উপযুক্ত প্রমাণ নেই, আপনার যাবজ্জীবন হবেই। তখন পরেশ পুলিশকে প্রথম থেকে সব ঘটনা খুলে বলে এবং বলে যে তার ঘাট হয়েছে আর না লোভে পাপ, পাপে মৃত্যু, সেটা তিনি জানেন, কিন্তু পুরো জীবনটাই সে কখনো সুখ ভোগ করতে পারেনি। তাই তিনি ভেবেছিলেন শেষ জীবনটা অন্তত একটু ভালোভাবে সে বাঁচতে পারে। তিনি মানুষের উপকার ছাড়া কখনো অপকার করেননি। তো এইদিকে প্রিয়তোষের এক্সরে রিপোর্ট দেখে পুলিশ ডাক্তারকে বলে অপারেশন করে পাথরটা বার করতে, কিন্তু ডাক্তার বলে সেটা আর সম্ভব নয়। প্রিয়তোষ পাথরটাকে অল্প অল্প করে হজম করে ফেলছে, আর 10টা মিনিট তারপরে পাথরটা একেবারেই হজম হয়ে যাবে। পুলিশ বলে আরে মশাই, পাথরও হজম হয়? তো এই পুলিশটি থানায় এই খবরটা পাঠায়। তো এইবারে এই পুলিশটি ভাবে যে পরেশ আসলে মিথ্যে কথাই বলছিল, সে তাদেরকে জেলে ঢোকাবেই। আর তখনই দেখতে পায় টেবিলে রাখা ওই সোনার বলগুলো আস্তে আস্তে আবার লোহাতে পরিণত হয়ে যায়। এরপরে দেখতে পাই ওই পরশ পাথরের স্পর্শে যা যা সোনা হয়েছিল সবকিছুই তার আগের ধাতুর অবস্থায় ফিরে যায়। তো পুলিশও থতমত খেয়ে যায় যে পরেশদেরকে সে আর তো জেলে ভরতে পারবে না, কারণ কোথায় সোনা, টেবিলে তো লোহা পড়ে আছে। আর এদিকে প্রিয়তোষ এক্সরে রুম থেকে বেরিয়ে আসে এবং সে বলে সে একটা লোহার কারখানা খুলবে এবং সবাইকে সরি বলে সে বেরিয়ে যায়। সবাই তার দিকে তাকিয়ে থাকে, পৃথিবীর প্রথম পাথর হজম করা মানুষ। তো এর পরের সিনে দেখতে পাই পরেশ, তার স্ত্রী ও প্রিয়তোষ একটা ঘোড়ার গাড়িতে বসে আছে এবং সে গাড়োয়ানকে বলে চলো আগে একটু হাওয়া খাবো, আজকের দিনটা বড়ই ভালো। তো এই মজার গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।